চলো তাহলে আমরা ম্যাক্সিমা মিনিমার কেস বেসটা করলে আমাদের মোটামুটি ম্যাক্সিমা মিনিমা শেষ হয়ে যেতে পারে। কি আছে কি করব চলো দেখা যাক। একদম ফার্স্ট যে কোয়েশ্চেনটা আছে, কোয়েশ্চেন নাম্বার 1 কেস বেসের আন্ডারে, কেস বেসের কোয়েশ্চেন নাম্বার 1 থেকেই আমরা বলি তাহলে। কোয়েশ্চেন নাম্বার 1 এর আন্ডারে দুটো প্রশ্ন আছে। একদম আগে কি বলছে বাবা, যে ওয়াই স্কোয়ার দ্যাট ইকুয়াল টু এক্স প্লাস 1 ইন্টু 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 7, এটা দেওয়া আছে। দিয়ে বলছে যে এটার এক নম্বর, এর মধ্যে দুটো প্রশ্ন বলছে অপেক্ষকটির কটি প্রান্তিক বিন্দু আছে। সেকেন্ডলি কি বলছে, যে প্রান্ত বিন্দুগুলো কোনটা, এই হচ্ছে কথা। তো এখন প্রান্ত বিন্দুগুলো জানতে চেয়েছে এবং কটি প্রান্ত বিন্দু আছে সেটা জানতে চেয়েছে। তাহলে আমরা ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0 করে সলভ করলেই হয়ে যাবে। তাহলে আগে তোমাকে মেনলি যেটা করতে হবে সেটা হচ্ছে এটা মাল্টিপ্লাই করে নাও, তাহলে মনে হয় না মনে হয় সুবিধা হবে বেশি। তাহলে মাল্টিপ্লাই করলে তুমি কি পাচ্ছ না 2x³ পাবে। নেক্সট কি পাচ্ছ, 2x³ পেলে নেক্সট হচ্ছে মাইনাস 7x² প্লাস 7x প্লাস 2x² মাইনাস 7x প্লাস 7। তাহলে একটু ক্যালকুলেশন করে নাও, 2x³ মাইনাস 5x², 7x ক্যান্সেল আউট করে দাও, প্লাস 7 দ্যাট ইকুয়াল টু, মানে বা এরকম হলো। তাহলে এবার যদি আমি ডেরিভেটিভ করি এটাকে, তাহলে ddx অফ ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ারটাকেই আমরা ফাংশন হিসেবে ট্রিট করব, ddx অফ ওয়াই স্কোয়ার। তাহলে করলে কি আসবে বাবা, এটা 3 2 যা 6, 6x² মাইনাস 5 2 যা 10 মানে 10x, আর 7 এর ডেরিভেটিভ কত, 7 এর ডেরিভেটিভ হচ্ছে 0, 7 এর ডেরিভেটিভ হচ্ছে 0। তাহলে এই হচ্ছে প্রশ্ন। এবার এটাকেই কিন্তু 0 বানাবো। এবার অনেকে যে ভুলটা করে সেটা হচ্ছে যে এখানটায় ওয়াই স্কোয়ারের ডেরিভেটিভ করে নেয় 2y ডিওয়াই ডিএক্স। এটা করলে হবে না, কারণ আমি বলেছি এখানে ফাংশনটা নিজের মতো করে সাজানো যেতে পারে। ওকে, তাহলে 2x কমন নিয়ে নাও এখান থেকে। তাহলে 2 3 6 মানে 3x মাইনাস 2 5 10 দ্যাট ইকুয়াল টু 0। তাহলে একটা টার্ম পেয়েছো 2x ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে তুমি পাবে x ইকুয়াল টু 0, আরেকটা x ইকুয়াল টু 5/3। তাহলে x ইকুয়াল টু 0 হচ্ছে অ্যান্ড x ইকুয়াল টু 5/3 হচ্ছে। তাহলে এই দুটো আমাদের হচ্ছে। তাহলে আমাদের প্রশ্ন অনুযায়ী যদি বলা হয় যে একের প্রশ্নটা কি বলেছে, বলছে যে কটি প্রান্তবিন্দু আছে, তাহলে দুটি প্রান্তবিন্দু। আর প্রান্তবিন্দু হলো, তাহলে প্রান্তবিন্দু এখানে কি কি হবে, প্রান্তবিন্দু এখানটায় তুমি বলতে পারো কটা প্রান্তবিন্দু হচ্ছে না, আমার হচ্ছে একটা 0 আর একটা 5/3, একটা 0 আর একটা 5/3 হচ্ছে। তাহলে এই দুটো প্রান্তবিন্দু, তাহলে কিন্তু ওখানে 0 5/3 দেওয়া আছে, আর একটা 4/3 দেওয়া আছে। আচ্ছা 4/3 যেহেতু দুটো অ্যান্সার হচ্ছে, তাহলে 4/3 দিয়ে ইকুয়েশন কি স্যাটিসফাই করছে একবার একটু দেখা যাক। 4/3 যদি এখানে পুট করে দাও, তাহলে 6 ইকুয়াল টু 4 স্কোয়ার মানে 16, 3 স্কোয়ার মানে 9 মাইনাস 10 ইন্টু 4/3, 3 2 যা 6, 3 3 যা 9।
3 এলসিএম করলে না হচ্ছে না, 32 মাইনাস 40 হচ্ছে না, কিন্তু ওরা কি বলছে, ওরা বলছে যে উভয়ই হবে, এ আর বি উভয় হবে, কিন্তু এ আর বি উভয় হচ্ছে কি, এ আর বি উভয় হচ্ছে না, এ আর বি উভয় হচ্ছে না, কিন্তু ওরা 4/3 কেন বললো আমি জানি না। কারণ ওদের অপশন কি যেহেতু দুটোই হচ্ছে, তো দুটোই তো দেওয়া নেই, দুটো তো এটা তো আর যেই কোয়েশ্চেন নয় যে দুটো অ্যান্সার হতে পারে। ও আচ্ছা, তাহলে পুরানো বইতে ভুল ছিল, পুরানো বইতে দিয়েছে এ বি ও সি উভয়, এরম দিয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে, ডিটাই হবে, ডি দেওয়া আছে, এ ও বি উভয় যখন ওটাই হবে, কারণ এ আর বি তে 0 আর এটা আছে, আমি ওই জন্য 4-3টা নিয়ে দেখছি হচ্ছে কিনা। 4-3 হতেই পারে না, কারণ দুটো প্রান্তবিন্দু মানে দুটো, এ আর বি উভয়ই হবে, ঠিক। ওরা আগের বইটাতে একটুখানি মিস্টেক কিছু করেছিল। যাই হোক, চলে এসো আমরা কোশ্চেন নাম্বার 2 তে যাব। কোশ্চেন নাম্বার 2 কি কি বলতে চেয়েছে একটু দেখা যাক। কোশ্চেন নাম্বার 2 তে একটা ফাংশন দেওয়া আছে y ইকুয়াল টু 10 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস 1/4 এক্স টু দি পাওয়ার 4। তাহলে y ইকুয়াল টু কি দেওয়া আছে, y ইকুয়াল টু দেওয়া আছে 10 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস 1/4 এক্স টু দি পাওয়ার 4। এটা দেওয়া আছে। এখন এটা কি করব বলছে, এক্স এর যে মানের জন্য অপেক্ষকটি স্থানীয় চরম মান থাকবে সেটা হচ্ছে, যেমন আমাকে পুরো পুরো প্রবলেমটা সলভ করতে হবে, ডবল ডেরিভেটিভও দরকার। ফার্স্টে ডেরিভেটিভ করি, ডিওয়াই ডিএক্স, 10 এর ডেরিভেটিভ 0, মাইনাস এটা 2x মাইনাস 3x স্কোয়ার, আর এটা হচ্ছে মাইনাস এক্স কিউব, 4x কিউব মানে এটা হচ্ছে এক্স কিউব। গেল। ডবল ডেরিভেটিভ বার করে রাখি, d2y dx2, এটা ডেরিভেটিভ করলে ডেফিনেটলি তুমি বলতে পারবে যে -2 -6x -3x²। ঠিক আছে, এবার এটা ইকুয়াল টু যদি 0 বানিয়ে দাও, তাহলে -x কমন নিয়ে তাড়িয়ে দিচ্ছ, তাহলে -x, এখানে 2 প্লাস 3x প্লাস x² দ্যাট ইকুয়াল টু 0। তাহলে এখান থেকেই বোঝা যাচ্ছে যে এই টার্মটা হবে x প্লাস 1 একটা টার্ম আর x প্লাস 2 একটা টার্ম। তাহলে x এর ভ্যালু তুমি 0 পাবে, x এর ভ্যালু -1 পাবে, x এর ভ্যালু -2 পাবে। তাহলে কোনটা বসিয়ে হচ্ছে দেখবো, তাহলে d2y dx2 এটা তুমি ডেফিনেটলি x ইকুয়াল টু 0 বসিয়ে দাও, 0 বসালে -2, তার মানে এটা 0 থেকে ছোট, 0 বসালে -2, এটা 0 থেকে ছোট। গেল। তাহলে 0 থেকে ছোট মানে এটাতে -2টাতে ম্যাক্সিমাম ভ্যালু আছে। আচ্ছা, তিনটেই বসিয়ে রাখো, d2y dx2, এটা x ইকুয়াল টু এবার -1 বসো, x ইকুয়াল টু -1 বসালে কত আসছে, -2, এটা +6, এটা -3, তাহলে অবশ্যই এটা 1 হচ্ছে, যেটা কিনা গ্রেটার দেন 0, তার মানে এখানে মিনিমাম ভ্যালু আছে। আবার d2y dx2, d2y dx2 এটাই x ইকুয়াল টু -2 বসিয়ে দাও, তাহলে এটাতে তুমি -2 বসালে -2 প্লাস 12 আর 2 2 4, তাহলে এখানে দেখো
4×3 = 12, তাহলে -12 হচ্ছে। তাহলে এখানেও তুমি পাচ্ছ -2, যেটা কিনা <<0 তার মানে এটাতে মিনিমাম আছে, এটা <<0, এটাতেও ম্যাক্সিমাম আছে। তাহলে এটাতেও ম্যাক্সিমাম থাকছে, 0তেও -2তেও ম্যাক্সিমাম থাকছে। তাহলে 0 আর -2 দুটোই কিন্তু অ্যান্সার হবে, মানে এ আর সি উভয়ই হবে, মানে অপশন ডি ইজ কারেক্ট। আর সেকেন্ডটায় কি আছে? সেকেন্ডটায় অবশ্যই -1 অ্যান্সার আসবে। -1, ও সরি, আমি একেরটা ফার্স্ট করছি না। একেরটায় তাহলে কি আসবে? একেরটায় বলেছে চরম মান। হ্যাঁ, তার চরম মান দুটোতেই আছে। কোনটায়? -2 আর -2, -2 এই 0তে আছে, -2তে আছে। হ্যাঁ, তার মানে এ আর সি উভয়ই হবে। তার মানে অপশন ডি ইজ কারেক্ট। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন কি বলেছে? 2 নম্বর প্রশ্নে বলেছে অবমান আছে। তাহলে অবমান কোনটায় আছে? অবমান -1-এ আছে কেবলমাত্র। তাহলে অবমান -1-এ আছে, তাহলে -1 অ্যান্সার হওয়া উচিত। কিন্তু ওরা কি বলছে? এ আর সি উভয় বলছে। তোমার বইতে কি দেওয়া আছে? এই বইটাতে একটু গন্ডগোল করেছিল। এই -1-ই অ্যান্সার হবে, কিন্তু মানে আগের বইগুলোতে না একটু গন্ডগোল আছে, কারণ ওরা পরে ঠিক করেছে। কিন্তু পুরানো বই থেকে, পুরানো বইয়ের পিডিএফ থেকে বলছি তো, যে কারণে আমার একটুখানি গন্ডগোল হয়ে আছে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে এটা ডি। এটা -1 কোন অপশানে আছে মিলিয়ে নেবে। যাই হোক, এবার এসো 3 নম্বর প্রশ্নে আসি। 3 নম্বর প্রশ্নে কি আছে? 3 নম্বর প্রশ্নে আমাকে বলছে চরম মান এবং অবম মান দুটোই বার করতে বলেছে। তাহলে চরম মান এবং অবম মান দুটোই বার করতে বলেছে, মানে ফাইনাল ইকুয়েশনে বসিয়ে দাও। তাহলে চরম মান যদি হয়, তাহলে 0তে বসাতে হবে, আবার -2তেও বসাতে হবে। তাহলে প্রথমে 0 বসিয়ে দাও। তাহলে y@0, তাহলে 0তে যদি বসিয়ে দাও, তাহলে 0তে বসালে অলরেডি 10 আসবে। অ্যান্ড y@x=, এটা 0তে কিন্তু আমি ম্যাক্সিমাম ভ্যালু বার করছি। তাহলে এবারে x=-2 বসো, কারণ এটাতেও ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে 2 -4 আসবে, 2 এর কিউব 8, মানে +8 আসবে, -1/4, আর -2^4, মানে হলো তুমি বলতে পারবে 16। তাহলে 4 4 তাহলে অবশ্যই 8 8 পুরো কেটে যাবে এবং 10 আসবে। আর আমি বলেছি ম্যাক্সিমাম ভ্যালু সবসময় ইউনিক হয়, মানে 10ই আসবে, এর বাইরে কিছু হবে না। মিনিমাম ভ্যালু ইউনিকই হয়, মানে একটাই পাবে তুমি। হয়তো ডিফারেন্ট পয়েন্টে পাচ্ছ, কিন্তু একটাই পয়েন্ট, একটাই অ্যান্সার আসবে। আর যদি দুটো আসে তাহলে ভেবে নেবে তুমি ভুল করেছো। -1-এ বসিয়ে দাও। -1-এ বসালে কি আসছে? -1-এ বসালে 10, প্রথমে 10 -x², মানে 1, +1 -1/4, তাহলে +1 - 1 কেটে দাও। তাহলে 40, 40 থেকে 1 গেলে 39, 39/4। 39/4 মানে 9×4 = 36, 4×9 = 36, তাহলে 36 আর 3, 9×3=4। দ্যাট ইজ অ্যান্সার, অপশন এ। বলো বুঝলে কি না? ব্যাস। নেক্সট এসো। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো। বলছে একটি কণাকে ইউ বেগে এবং অনুভূমিকের সঙ্গে আলফা কোণে প্রক্ষেপ করা হয়। টি সময়ে কণাটার উচ্চতা আমাকে বলে দিয়েছে এটা। জি হচ্ছে ধ্রুবক, এখানে আমাকে পরিষ্কার বলেছে জি একটা ধ্রুবক। এবার প্রশ্ন হলো কণাটির বৃহত্তম উচ্চতা বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে কণার উচ্চতা বলে দিয়েছে একটা, তাহলে কন্ডিশন আমরা ফাইন্ড করি। এসো কোয়েশ্চেন নাম্বার 3-তে যাব। কোয়েশ্চেন নাম্বার 3-র কোয়েশ্চেন কিন্তু ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। আচ্ছা, উচ্চতা মানে এইচ,
ইউ সাইন আলফা ইন্টু টি দেওয়া আছে মাইনাস হাফ জি টি স্কোয়ার দেওয়া আছে। এবার আমাকে বলো যে এখানটায় আমার ভ্যারিয়েবল কোনটা, কারণ আমি সবসময় বলেছি যে আমার ভ্যারিয়েবল টি থাকতে হবে। মানে ভ্যারিয়েবল টি বলতে কি, মানে প্রশ্নটা আমি বলেই দিলাম তোমার অ্যান্সারটা কি কি প্রশ্ন করবো এখানটায়। মানে আমার কিন্তু হচ্ছে ভ্যারিয়েবল সিঙ্গেল থাকতে হবে, তাহলে সিঙ্গেল ভ্যারিয়েবল ফাংশন হতে হবে, আমি শুরু থেকেই বলে বলে আসছি। তাহলে এখানে ভ্যারিয়েবল কিন্তু তোমাকে বুঝতে হবে, জি যেহেতু কনস্ট্যান্ট বলেছে, তো জি নিয়ে আমার মাথা ঘামানোর কোনো দরকার নেই, কোনো প্রয়োজনই নেই, কিন্তু কারণ কি জি যেহেতু কনস্ট্যান্ট বলেছে তো ওটাকে নিয়ে আমি ভাববো না। কিন্তু আরো আমার কাছে ফাংশন ইউ আছে, টি আছে, সাইন আলফা আছে। এবার তোমাকে আগে কনসিডার করে নিতে হবে যে এখানটায় অ্যাকচুয়ালি তোমার ফাংশনটা কি। এই কনসেপ্টটা যদি মাথায় না আসে তাহলে কিন্তু বাবা হবে না। না, আমাকে মাথায় নিতে হবে যে ফাংশনটা কি আছে, মানে কোনটার রেসপেক্টে আমরা ডেরিভেটিভ করব। যদি এটা না বুঝতে পারি তাহলে তো আমি এগোতে পারবো না। আমাকে ডেরিভেটিভ কোনটার রেসপেক্টে করবো এটা আমাকে জানতে হবে ফার্স্ট। তাহলে ডেরিভেটিভ এখানটায় কার রেসপেক্টে করবো সেটা বুঝতে হবে। ডেরিভেটিভ কিন্তু এখানে ইউ এবং সাইন টি, এগুলোর ডেরিভেটিভ কিন্তু বাবা বলতে গেলে হবে না। কেন বলছি হবে না, কারণ দেখো ইউ বেক মানে ইউটা প্রদত্ত আছে, এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা কি না, আলফাটাও প্রদত্ত আছে। এবার টি সেকেন্ড বলেছে, এখানে সব থেকে মেন ইম্পর্টেন্ট কথা হচ্ছে কনফিউশন হয়ে যায় যে ডেরিভেটিভ কার রেসপেক্টে করবে। হ্যাঁ, মানে স্টুডেন্টদের এটা একটা কনফিউশন থাকে যে ডেরিভেটিভটা কার রেসপেক্টে করে, এটাই ওরা বুঝতে পারে না। এবার যেহেতু এখানে কটা ফাংশন তুমি ধরে নিলে, ইউ একটা, আলফা একটা, টি একটা এবং জি একটা, মানে চারটে তোমার কাছে ফাংশন দেওয়া আছে। মানে চারটে ফাংশন যখনই দেওয়া থাকে তখনই হচ্ছে কনফিউশন একটা তৈরি হয় যে কার রেসপেক্টে আমরা ডেরিভেটিভটা করব। তাহলে এটুকু বুঝলাম যে এখানে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করবো, নাকি না বুঝলে না? হ্যাঁ ব্যাস, তাহলে ডি এইচ ডি টি ফিজিক্সের এই কনসেপ্ট। টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে এটা হয়ে যাবে ইউ সাইন আলফা, কনস্ট্যান্ট বাইরে এলো, মাইনাস হাফ জি ও কনস্ট্যান্ট টি স্কোয়ার মানে টু টি। টু টু ক্যান্সেল আউট করো। এবার ডবল ডেরিভেটিভ তুমি বার করতে চাইলে করো, না বার করতে চাইলেও হবে, অঙ্কটা হবে না এমনটা নয়, না বার করতে চাইলেও অ্যান্সার মিলে যাবে। ডবল ডেরিভেটিভ যদি বার করো ডি টু এইচ ডি টি টু, তাহলে ওয়ানলি এখান থেকে ইউ সাইন টি কনস্ট্যান্টের ডেরিভেটিভ জিরো, এখানে টি এর ডেরিভেটিভ ওয়ান, তাহলে মাইনাস জি হবে, অলরেডি লেস দেন চলে এসছে, অলরেডি লেস দেন চলে এসছে। যাই হোক, তাহলে এবার তুমি এখানে এটা ইকুয়াল টু জিরো বানিয়ে দাও। তাহলে এটা ইকুয়াল টু যদি জিরো বানিয়ে দাও তাহলে তুমি এখন পাবে হচ্ছে gt ইকুয়াল টু ইউ সাইন আলফা। তাহলে টি ইকুয়াল টু ইউ সাইন আলফা বাই জি, ইউ সাইন আলফা বাই জি পেয়েছো। তাহলে ইউ সাইন আলফা বাই জি পাওয়া মানে এটাই হচ্ছে সর্বাধিক, আমরা জানি। ঠিক আছে, যে এটাই হচ্ছে আমার কাছে সর্বাধিক হবে। তাহলে আমাকে বলছে যে বৃহত্তম উচ্চতা কোনটা, বৃহত্তম উচ্চতা অ্যাকচুয়ালি তুমি তাহলে পেলে। আচ্ছা, তোমার বইতে অ্যান্সার কি আছে? আচ্ছা, বৃহত্তম উচ্চতা একটা চেয়েছে, আর একটা হচ্ছে পরেরটা, আমরা দুই নম্বরটা বার করেছি অ্যাকচুয়ালি। দুই নম্বরটা কি আছে, বৃহত্তম উচ্চতায় পৌঁছানোর সময়, তাহলে সময়, হ্যাঁ এটা টি পেয়েছি, তাহলে টি হচ্ছে দুই নম্বর প্রশ্ন। ঠিক আছে, আমার বইতেও তাই আছে। এবার এক নম্বর প্রশ্নে কি বলেছে, কোনটির বৃহত্তম উচ্চতা কত। তো উচ্চতা মানে এই জিনিসটা বসিয়ে দেবো, কোথায় বসাবো, এই জায়গাটায় বসাবো। তাহলে এবার এইচ এ মানটা বসিয়ে দাও, তো আমার ডবল ডেরিভেটিভ কিন্তু প্রয়োজন হবে না, অলরেডি লেস দেন জিরো মানে ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে টি এর জায়গায় ভ্যালু বসাবো, তাহলে এইচ ইকুয়াল টু টি এর জায়গায় যদি ভ্যালু বসাও তাহলে তুমি এখানে পাবে ইউ সাইন আলফা ইন্টু টি এর জায়গায় ভ্যালু বসালে ইউ সাইন আলফা বাই জি, আচ্ছা মাইনাস হাফ জি টি স্কোয়ার। তা টি স্কোয়ার মানে হচ্ছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা
বাই জি স্কোয়ার, একটা জি ক্যান্সেল আউট হবে। তাহলে এখন 2g এলসিএম হলো, তাহলে 2 এখানটায় মাল্টিপ্লাই হবে, তাহলে 2u স্কোয়ার সাইন স্কোয়ার আলফা মাইনাস ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। তাহলে একটা বাদ চলে গেলে তুমি বলতে পারবে যে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই হলো 2g, তাহলে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই হচ্ছে 2g। তাহলে অবশ্যই আমার হবে অপশন ডি, দ্যাট ইজ কারেক্ট। বলো বুঝেছো নাকি না? বুঝতে পেরেছো? ওকে, চলে এসো তার পরের প্রশ্ন যাই। কোয়েশ্চেন নাম্বার 4-এ যাব। কোয়েশ্চেন নাম্বার 4-এ এসো। কোয়েশ্চেন নাম্বার 4 কি বলছে দেখো, এফ অফ এক্স এটা ইকুয়াল টু 4x³ প্লাস এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস 2। বলেছে এর প্রান্তিক বিন্দু 2 আর -2 হলে, তাহলে প্রান্তিক বিন্দু কি বলেছে, একটা 2 এবং একটা -2, এই দুটো বলেছে। তাহলে এ আর বি এর মান কি হবে? তাহলে প্রান্তিক বিন্দু মানে কি? প্রান্তিক বিন্দু মানে যেটাতে ম্যাক্সিমাম ভ্যালু থাকবে আর একটাতে মিনিমাম ভ্যালু থাকবে। তাহলে প্রথমত আমি এফ ড্যাশ এক্স বার করে নিই, তারপর বলছি যে কি করতে হবে। তাহলে এফ ড্যাশ এক্স বার করলে কি আসবে, 4×3=12x² আসবে, প্লাস 2ax আসবে, প্লাস বি আসবে, দ্যাট ইকুয়াল টু 0 আসবে। এবার তার মানে প্রান্তিক বিন্দু অবশ্যই এর সলিউশন হবে। তাহলে এর সলিউশন 2 একটা আর -2 একটা, তাহলে অবশ্যই আমি বলতে পারবো 2 এবং -2 দিয়ে এই ইকুয়েশনটা স্যাটিসফাই করবে। তাহলে এফ ড্যাশ 2 ইকুয়াল টু 0 হবে, আবার আমি বলতে পারবো এফ ড্যাশ -2 ও 0 আসবে। তাহলে এফ ড্যাশ 2 মানে এখানে 2 বসিয়ে দাও, তাহলে 2 স্কোয়ার 4, 12×4 = 48, আবার 2 বসালে প্লাস 4a প্লাস বি দ্যাট ইকুয়াল টু 0। তার মানে 4a প্লাস বি এটা ইকুয়াল টু -48। এফ ড্যাশ -2 বসাও, -2 বসালে আবারও 12×4 = 48 পাচ্ছ, -2 বসালে আবারও -4x পাচ্ছ, সরি 4a পাচ্ছ, প্লাস বি পাচ্ছ, দ্যাট ইকুয়াল টু 0। তাহলে এখন অবশ্যই এই দুটো ইকুয়েশন থেকে এ আর বি বার করতে হবে। তাহলে আমি বলতে পারবো -4a প্লাস বি ইকুয়াল টু -48। এখান থেকে 4 ক্যান্সেল করে দাও, 48 ক্যান্সেল হবে না, তাহলে 2b ইকুয়াল টু 48×2 = 96। তাহলে বি এর ভ্যালু অবশ্যই 48 পাবো, -48 পাওয়া উচিত বি এর ভ্যালু। বি এর ভ্যালু বার করতে চাইনি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার চেয়েছে। ঠিক আছে, তাহলে এখন এর ভ্যালু বার করার জন্য বি এর ভ্যালুটা পুট করতে হবে। তাহলে বি এর ভ্যালুটা পুট করলে এর ভ্যালু তুমি কত পাচ্ছ, 0 পাবে, কারণ বি এর জায়গায় -48 পুট করলে 0, দ্যাট ইকুয়াল টু 0। তোমার বইতে কি দেওয়া আছে গো? -15। কি বলেছে, এটার হচ্ছে প্রান্তিক বিন্দু -2। সেকেন্ডে যাও, ঠিক করেছি কিনা একবার দেখি। 4×3=12x² -2x 2 = 0। একটি প্রান্তিক আচ্ছা, অপেক্ষকের একটি প্রান্তিক বিন্দু 2 = যদি 0 করি, 2 স্কোয়ার 4, 4×12 = 48, 4×12
40 আর হচ্ছে ও আচ্ছা আচ্ছা, এখানটায় একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হলো যে একটি প্রান্তিক বিন্দু বলেছে না। দেখো এখানে, হ্যাঁ হ্যাঁ, একটা পয়েন্ট তোমায় নিতে হবে, দুটো পয়েন্ট নিলে অ্যান্সার ম্যাচ করবে না। আমি একটিটা দেখিনি, একটি প্রান্তিক বিন্দু বলেছে, ঠিক আছে একটা পয়েন্ট নেব, আরেকটা পয়েন্ট নেব না, একটু ঠিক করে নাও, এটাকে 1 নম্বর দিয়ে দাও। একটা পয়েন্ট নিয়েছি, তুমি চাইলে -2 নিতে পারো, অসুবিধা কিছু নেই, কারণ একটি প্রান্তিক বিন্দু বলেছে। ঠিক আছে, আর একটা বলেনি, কারণ দুটি প্রান্তিক বিন্দু কিন্তু বলেনি, তাহলে শুধু -2 নিলাম। ওকে, এইটুকু বুঝেছো? বেশ, এবার দেখো আরেকটা ইকুয়েশন দরকার, নাহলে এ আর বি বার করতে পারবো না। আরেকটা ইকুয়েশন কি? আচ্ছা, প্রান্তিক বিন্দু মানে কি? ওই 2 - 2 পয়েন্টটা অবশ্যই এই কার্ভের উপরেই থাকবে না, নাকি না বুঝলে না? এই কার্ভের উপরেই থাকবে, তার মানে এইটা হচ্ছে এক্স এর ভ্যালু আর এইটা হলো ওয়াই এর ভ্যালু, আর ওয়াই এর ভ্যালু মানেই তো এফ অফ এক্স এর ভ্যালু। এটুকু পরিষ্কার? তার মানে এই কার্ভের উপরেই থাকছে, তাহলে এই কার্ভের ইকুয়েশনটাও এই পয়েন্ট দিয়ে স্যাটিসফাই করবে। তোমাকে বুঝতে পেরেছো নাকি না বোঝোনি? হ্যাঁ ব্যাস, তাহলে এফ অফ এক্স এর জায়গায় আমি বসাবো -2 ইকুয়াল টু 2 বসাবো এক্স এর ভ্যালু, তাহলে এক্স এর ভ্যালু 2 বসালে 2 স্কোয়ার 4 4 সরি 2 এর কিউব 8, 8 4 হচ্ছে 32 হবে, তাহলে 32 প্লাস 4a প্লাস হচ্ছে হবে 2b প্লাস 2। বেশ, এই দুটো ইকুয়েশন, এই দুটোকে সলভ করলেই হয়ে যাবে। তাহলে এটাকে সাজিয়ে গুছিয়ে নিই, তাহলে 4a প্লাস 2b হলো, 4a প্লাস 2b হলো, আর 32 আর 2 হচ্ছে 34, রাইট হ্যান্ড সাইডে -34, তাহলে -36। বেশ, এটা 2 নম্বর সমীকরণ, এই দুটোকে সলভ করে নেওয়া এবারে হয়ে যাবে। তাহলে এই দুটোকে সলভ করলে তুমি দেখতেই পাচ্ছ, এখানটা হচ্ছে এটাকে এপাশে নিয়ে চলে এসো, তাহলে 4a প্লাস b এটা ইকুয়াল টু -48, মাইনাস মাইনাস প্লাস, তাহলে এটা কেটে দাও, তাহলে এখানে পাচ্ছ বি, এখানে পাচ্ছ 48 থেকে 36 বাদ 12, তাহলে বি এর ভ্যালু হচ্ছে 12। ওখানে একটি প্রান্তিক বিন্দু বলেছে, দেখো বুঝতে হবে, যদি একটি ছাড়া আরো একটি বলতো, মানে দুটি প্রান্তক বিন্দু, তাহলে আমি যেভাবে আগে করছিলাম ওরকম ভাবে করতে হবে, আমি খেয়াল করিনি। ওখানে একটা প্রান্তিক বিন্দু বলেছে, আর একটা বললে তুমি আমি যেভাবে করছি এখন সেভাবে করবে। এবার বি এর ভ্যালু নিয়ে যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও, ধরো আমি এই ইকুয়েশনেই বসলাম বি এর ভ্যালু, তাহলে 48 প্লাস 12 দ্যাট ইকুয়াল টু -4a, তাহলে 60 ইকুয়াল টু -4a, তাহলে এর ভ্যালু হচ্ছে অবশ্যই 4 15 60, মানে -15। তাহলে শুরুতে বলেছিল এর ভ্যালু কত? শুরুতে বলেছিল বাবা এর ভ্যালু কত, তাহলে এর ভ্যালু আমার বেরিয়ে গেছে, এর ভ্যালু হচ্ছে -15, তাহলে -15 বলতে আমরা এর ভ্যালু বার করে নিয়েছি, এবং অপশন ডি ইজ কারেক্ট। 1 নম্বর প্রশ্ন। সেকেন্ডলি কি বলেছে? সেকেন্ড বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে -15 তার হোল স্কোয়ার প্লাস 12 তার হোল স্কোয়ার, 15 15 225 প্লাস 12 12 144, 5 আর 4 9, 4 আর 2 6, 2 আর 1 3, মানে 369 হচ্ছে পরের অ্যান্সারটা, মানে যেটা কিনা অপশানে। বলো ক্লিয়ার? তাহলে তার পরের প্রশ্নে আসি। তার পরের প্রশ্ন বলছে একটি সরলরেখার উপর চলমান একটি বিন্দু ওই সরলরেখার উপর একটি বিন্দু টি সেকেন্ডে এক্স সেমি দূরত্ব অতিক্রমণ করে, তার মানে ডিস্টেন্স বলেছে এক্স, এক্স দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে ডিস্টেন্সটাকে, এবং সেটা ইকুয়াল টু কিছু একটা বলেছে। কোয়েশ্চেন নাম্বার 5।
তাহলে এক্স ইকুয়াল টু আমাদের বলছে টি টু দি পাওয়ার 5 মাইনাস 40 টি কিউব প্লাস 30 টি স্কোয়ার প্লাস 180 টি প্লাস 240, এটা দেওয়া আছে। এবার বলছে কখন বিন্দুটির ত্বরণ অবম হবে আর ত্বরণের অবম মান কত। তাহলে ত্বরণ জানতে চেয়েছে, এখানে বেগের কোনো কিছু বলেনি। তাহলে আমার জানতে হচ্ছে ত্বরণ কোনটা, এটা আমাকে এটাই প্রশ্ন। তাহলে ত্বরণ বলতে আমরা অ্যাক্সিলারেশনের কথা বলেছি বা ফ্রিকশনের কথা বলেছি। তাহলে প্রথমত আমরা বেগটা বার করব, তার জন্য ডিএক্স ডিটি বার করব। আর ডিএক্স ডিটি মানেই হচ্ছে ভি, এটুকু আমাদের পরিষ্কার মনে রাখতে হবে। তাহলে একেই যদি আমি ডেরিভেটিভ করি, তাহলে ডিএক্স ডিটি মানে 5 টি টু দি পাওয়ার 4 মাইনাস 4 3 12 120 টি স্কোয়ার প্লাস 30 দুগুণে 60 টি প্লাস 180 আর 240-এর ডেরিভেটিভ কত, 0। এর পরিষ্কার। এবার আমরা ডিভি ডিটি বার করব। তাহলে ভি কে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলেই ত্বরণ হয়, যেটাকে আমরা এফ হিসাবে ডিনোট করছি ধরে নাও। তাহলে এখন এটা পাবো 5 4 20 টি টু টি এর কিউব পাবো, টি এর কিউব 120 দুগুণে 240 টি আর 60 পাবো। তাহলে এইটা যেটা পেলাম সেটাই হচ্ছে আমার মেন ইকুয়েশন, মানে এটাই আমার মেন ইকুয়েশন। তাহলে আর এইটা আর উপরের দুটো নিয়ে কিন্তু কোনো কাজ নেই, মানে এইটুকু একদম আমার কাছে দিয়ে চলে গেল। তাহলে আমি ত্বরণ পেয়ে গেছি। এবার ত্বরণকেই বৃহত্তম করবো বা ফ্রিকশনকে বৃহত্তম করবো, অ্যাক্সিলারেশনকে। তাহলে এবার ডিএফ ডিটি ফাইন করবো। ডিএফ ডিটি মানে 20 20 3 60 টি স্কোয়ার আর মাইনাস 240, দ্যাট ইকুয়াল টু অবশ্যই কত পেলাম, 0 পেলাম। তুমি চাইলে এটাকে আরেকবার ডেরিভেটিভ করে রাখো, ডি টু এফ ডিটি টু। তাই এটাকে ডেরিভেটিভ করলে কত আসছে, 120 টি আসবে। বেশ। তাহলে এবার ডিএফ ডিটি 0 করেছি, এবার এটাকে সলভ করব। টি স্কোয়ার ইকুয়াল টু 240/60, 6 4 24। তাহলে অবশ্যই টি এর ভ্যালু প্লাস মাইনাস 2 পাবো। তাহলে এটুকু বুঝেছি যে ডি টু এফ ডিটি, এটাতে যদি টি ইকুয়াল টু 2 বসিয়ে দাও তাহলে ও গ্রেটার দেন 0 দেবে, এবং যেখানে কিনা মিনিমাম ভ্যালু আছে। আবার ডি টু এফ ডিটি টু, এটাকে অবশ্যই টি ইকুয়াল টু -2 বসালে এটা লেস দেন 0 দেবে, তাহলে এটা ম্যাক্সিমাম ভ্যালু আছে। তাহলে একটাই মিনিমাম একটাই ম্যাক্সিমাম, এটুকু পরিষ্কার। তাহলে কোনটাই মিনিমাম, তাহলে আমাকে বলেছে ত্বরণ অবম হবে। তাহলে অবম বলতে আমাদের মিনিমাম, তাহলে মিনিমাম হবে টি ইকুয়াল টু 2 সেকেন্ডে। তাহলে একের অপশন এ ইজ কারেক্ট, টি ইকুয়াল টু 2 সেকেন্ডে অবম হবে। 2 নম্বর প্রশ্ন কি বলেছে, 2 নম্বর প্রশ্ন বলছে যে অবম মানটা কত। তাহলে অবম মান টি ইকুয়াল টু 2 বসিয়ে দেবো। কোথায় অবম মান, ত্বরণের অবম মান, তার ত্বরণে বসিয়ে দেবো। তাহলে টি ইকুয়াল টু 2 কোথায় বসাবো, তোমার কাছে কিন্তু এইটা মেন ইকুয়েশন বলেছি, তাহলে এই জায়গাটাই বসাতে হবে। টি ইকুয়াল টু 2 বসিয়ে দিলে, টি ইকুয়াল টু 2 বসিয়ে দিলে এফ অ্যাট টি ইকুয়াল টু 2, তাহলে বসিয়ে দাও। 2 বসিয়ে দিলে কত আসছে, 2 এর কিউব 8, 8 দুগুণে 16, 160 মাইনাস 2 বসালে 240 দুগুণে 24 দুগুণে 48, 280 প্লাস 60। তাহলে তুমি কত পাচ্ছ, তুমি অবশ্যই পাচ্ছ এখান থেকে যদি 60 হচ্ছে 220, 160 আর 60 220, 220 বিয়োগ করলে 260 পাচ্ছ, -260 পাচ্ছ। তাহলে -260 সেমি পার সেকেন্ড স্কোয়ার। তাহলে দ্যাট ইজ তোমার অ্যান্সার। বলো ক্লিয়ার নাকি না। ব্যাস 5 নম্বর গেল।
এবার তার পরের প্রশ্নে আসি। তার পরের প্রশ্ন বলছে কোয়েশ্চেন নাম্বার 6 কি বলেছে চলো দেখা যাক। এখানে আমাকে বলছে যে দেখো এই প্রশ্নগুলো আগে আমরা করেছিলাম হয়তো। কোয়েশ্চেন নাম্বার 6 বলছে যে সপ্তাহে এক্স একক বা এক্স ইউনিট সামগ্রীর উৎপাদন করতে একটি প্রতিষ্ঠানের মোট এত টাকা খরচ হয়। তাহলে কত পরিমাণ সামগ্রী উৎপাদন হলে প্রান্তিক ব্যয় বলেছে ক্ষুদ্রতম হবে। তার মানে পরিষ্কার ফাংশন দেওয়া, তুমি ওটাকে ম্যাক্সিমাম মিনিমাইজ করে নাও। তাহলে ফাংশন দেওয়া এবং ম্যাক্সিমাম মিনিমাম করে নিলেই আমার অঙ্ক রেডি। তাহলে প্রথমত যে ওখানে বলেছে যে মোট এত টাকা খরচ হয়, তাহলে কোন টাকাটা, তার মানে ওটাই এফ অফ এক্স। তাহলে এফ অফ এক্স বলেছে 1/3 x³ আর মাইনাস এক্স স্কোয়ার প্লাস 5x+3, এটাই ফাংশন। একে ডেরিভেটিভ করো। এফ ড্যাশ এক্স বলতে তুমি পাবে শুধু x², কারণ 3 ক্যান্সেল আউট, -2x+5। এবার এফ ডবল ড্যাশ এক্সও তুমি বার করে রাখো। এফ ডবল ড্যাশ এক্স মানে তুমি 2x পাবে, -2 পাবে। তাহলে এটা ইকুয়াল টু 0 বানিয়ে নাও। তাহলে 0 বানিয়ে নিলে কি আসবে, এটা ইকুয়াল টু যদি 0 বানাও 5কে 2 আনতে হবে। সেটা কি সম্ভব? 5কে 2 আনা, 5কে 2 আনা সম্ভব নয়। আচ্ছা, তাহলে কি আমি কোশ্চেন ভুল করলাম? একবার দেখি তাহলে। হ্যাঁ, ভুল পড়েছি। কারণ কি বলেছে, এক্স ইউনিট তোমার সামগ্রী যার মোট এত টাকা খরচ হয় উৎপাদন করতে। তাহলে প্রান্তিক ব্যয় চেয়েছে। হ্যাঁ, প্রান্তিক ব্যয় ঠিক আছে, মার্জিনাল কস্ট। আরেকটা এভারেজ, আরেকটা হচ্ছে এভারেজ ভেরিয়েবল কস্ট, মানে গড় পরিবর্তনশীল ব্যয়। এটা আমরা করব, এটা একটু অন্যরকম, ওটা নিয়ে বলছি না। তাহলে প্রান্তিক ব্যয় চেয়েছে। তো বেশ, তাহলে প্রান্তিক ব্যয় যদি চাই আমাদের, আমরা একটুখানি মিস করেছি একটা জায়গায়, সেটা নিয়ে বলি। কারণ এখানে বুঝবে, আমাকে বলছে যে প্রান্তিক ব্যয়, প্রান্তিক ব্যয় মানে কিন্তু জিনিসটা একটু আলাদা। যেহেতু আমরা এই কোশ্চেনগুলো বাংলায় পড়ছি, মানে একটুখানি কিছু কিছু জিনিস একটু আলাদা আছে, তোমাকে সেটা বুঝতে হবে। কিছু কিছু জিনিস একটু আলাদা, না হলে হচ্ছে এই প্রশ্নগুলো কিন্তু সলভ হয়ে যায়, মানে যেরকম ভাবে আমরা করলাম। এখানে যেটা মেন সমস্যা সেটা হচ্ছে 1/3 x²। তো এবার এখন আমার কাছে ফাংশন কিন্তু প্রান্তিক ব্যয় বলেছে, এবং ব্যয়টা মানে আমি যদি ধরে নিই সেই ব্যয়টা কিন্তু এই ডেরিভেটিভটাই হবে। ঠিক আছে, এটা মনে রেখে দিও। এটা হচ্ছে একটা, মানে আমি নতুন একটা পেজে বলছি, যেটা আমাদের মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, আমি একটু কোশ্চেনটা ভুল পড়েছি। এটা দেখো ভালো করে বুঝবে, এটা হচ্ছে মোট খরচ বলেছে। হ্যাঁ, মানে ওইটা তৈরি করতে বা ওটা উৎপাদন করতে, মানে ওটা কিন্তু উৎপাদন ব্যয়। এটা হচ্ছে কস্ট ফাংশন, সেল ফাংশন, এরকম টাইপের একটা কোশ্চেন। কত নম্বর করছি আমরা? 8। 8 করলাম না 7 করলাম, না সরি 6 করছি। 6। এখানে যেটা সমস্যা সেটা হচ্ছে যে ফাংশনটা দেওয়া এফ অফ এক্স, যেটা আমরা বলছি, এই এফ অফ এক্স ফাংশনটা দেওয়া আছে 1/3 x³ -x² প্লাস 5x+3। এবং এই ফাংশনটা আমার যেটা দেওয়া, সেটা কিন্তু মাথায় রাখবে, অবশ্যই মাথায় রাখবে যে এই ফাংশনটা কিন্তু তোমার কাছে কিন্তু অন্য ফাংশন দিয়েছে। এটা হচ্ছে উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয় আর প্রান্তিক ব্যয় এই দুটো আলাদা, মাথায় রাখবে। উৎপাদন ব্যয়কে ডেরিভেটিভ করলেই তুমি মার্জিনাল কস্ট পাবে। তাহলে মার্জিনাল কস্ট আমি লিখে দিচ্ছি এখানে, এটাকে বলা হয় মার্জিনাল কস্ট। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ইকোনমিক্স নিয়ে যারা পড়ে তারা ভালো বুঝবে। আমাদের যেহেতু ইকোনমিক্স নেই, এই জায়গাগুলো কিন্তু একটু তোমার কাছে অস্পষ্ট হয়ে থাকে। মার্জিনাল কস্ট কিন্তু আলাদা জিনিস। মার্জিনাল কস্ট বলছে যে ডেরিভেটিভ অফ ডিডিএক্স অফ এফ এক্স। আর এফ এক্স মানে কি? এফ এক্স মানে হচ্ছে আমার যেটা হচ্ছে টোটাল খরচ হবে। আমি বোঝাতে পেরেছি নাকি না বুঝলাম?
মেন ফাংশন হবে, কারেক্ট, একদম একদম একদম। এই জায়গাগুলো কিন্তু আমি, এই জায়গাগুলো দেখতে পাচ্ছ, আমি আমারও মিস হয়ে যায় মাঝে মাঝে, মানে আমি প্রশ্নটা হালকা পড়ে নিয়ে ছেড়ে দিই। হ্যাঁ, পুরোটা পড়বে কিন্তু ভালো করে কি বলতে চেয়েছে। আর যদি শুধুমাত্র বলতো যে শুধুমাত্র যদি বলতো যে উৎপাদন ব্যয়টারই হচ্ছে তোমাকে অবমান চরমমান চাইতে চাইছো, তাহলে হচ্ছে তুমি এফএক্স নিয়ে কাজ করতে। আমি এফএক্স নিয়ে কাজ করছিলাম, কিন্তু দেখছি ডেরিভেটিভ হচ্ছে না, আর ডেরিভেটিভ না হওয়া মানে তুমি ভুল করেছো কোথাও একটা। আর ভুল কোথায় করেছি সেটা প্রশ্ন পড়ে জানতে পারলাম, যে এটা মার্জিনাল কস্ট জানতে চেয়েছি। আর দ্বিতীয়ত আমি বাংলায় পড়ছি, হ্যাঁ ইংরেজিতে পড়ে থাকি, তো বাংলায় পড়তে গিয়ে আরো গুলিয়ে গেল এটা যেরকম। তো এইগুলো কিন্তু তোমাদের ক্ষেত্রেও হবে। আর একটা মাথায় রাখবে, অ্যাভারেজ কস্ট মানে কি? অ্যাভারেজ কস্ট মানে এটাও কিন্তু তোমাকে জানতে হবে, নাহলে কিন্তু সলভ করতে পারবে না। এগুলো সব ইকোনমিক্সের জিনিসপত্র আমাদের, কারণ ইকোনমিক্স করতে গেলেও কিন্তু অঙ্ক লাগে, ডেরিভেটিভ লাগে, ইন্টিগ্রেশন লাগে, সব লাগে। অ্যাভারেজ কস্ট মানে, এভারেজ কস্ট মানে ডেরিভেটিভ নয়, এভারেজ কস্ট মানে হচ্ছে এফ এক্স বাই এক্স। কেন, এটা তুমি বুঝতে পারবে। এফ এক্স বাই এক্স বললাম, এফ এক্স মানে হচ্ছে টোটাল উৎপাদন ব্যয়টা, এবং অ্যাভারেজ বলেছে। অ্যাভারেজ কস্ট বলতে কি, উৎপাদন কস্টের এটাকে বলা হয় কস্ট ফাংশন। এটাকে জেনে নাও, এটাকে বলা হয় সি অফ এক্স বা কস্ট ফাংশন বলে এটাকে। হ্যাঁ, এটাকে বলা হয় কস্ট ফাংশন, মানে উৎপাদন করতে যেটা ব্যয় হচ্ছে। কস্ট ফাংশন, মার্জিনাল ফাংশন আলাদা জিনিস, অ্যাভারেজ ফাংশনটাও কিন্তু আলাদা জিনিস। ঠিক আছে, বুঝতে হবে। তাহলে কস্ট ফাংশন মানে সি অফ এক্স, এবং যেটাকেই আমরা এফ অফ এক্স দিয়ে ডিনোট করেছি। আর মার্জিনাল কস্ট বলতে এই কস্ট ফাংশনের ডেরিভেটিভকে মার্জিনাল কস্ট বলা হয়। এবার তুমি প্রশ্ন করতে পারো যে স্যার কেন বলা হয়, ওই উত্তর আমি খুব ভালো দিতে পারবো না। হ্যাঁ, তবু দেওয়ার চেষ্টা করলে হয়তো দিতে পারি, কিন্তু দরকারও নেই আমাদের, কারণ ওগুলো ইকোনমিক্সের স্যারেরা বেশি ভালো বলতে পারবে। শুধু আমাদের ম্যাথসে যতটুকু লাগে সেটা নিয়ে কথা বলছি। মার্জিনাল কস্ট মানে কস্ট ফাংশনের ডেরিভেটিভ। অ্যাভারেজ কস্ট মানে কস্ট ফাংশনকে এক্স দিয়ে ডিভাইড। কেন এক্স দিয়ে ডিভাইড? কারণ কস্ট ফাংশন মানে কি, কস্ট ফাংশন মানে হচ্ছে টোটাল উৎপাদন ব্যয়টা, আর তাকে যদি এক্স দিয়ে ডিভাইড করো তাহলে অ্যাভারেজ পাবে, কারণ আমার টোটাল সামগ্রী কটা ছিল, এক্সটা ছিল। তাহলে অ্যাভারেজ জানতে চেয়েছে, তখন এক্স দিয়ে ডিভিশন। তাহলে অবশ্যই আমি বলতে পারবো আমার কাছে নতুন যে ফাংশন মার্জিনাল কস্ট, এম অফ এক্স আমরা ধরছি, তাহলে এই এম অফ এক্স মানে এটাকে ডেরিভেটিভ, ডেরিভেটিভ করলে অবশ্যই পাবো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 5, মানে এটা আমার কাছে মেন ফাংশন। ব্যাস, এবার এটা নিয়ে কাজ চালিয়ে দাও। তাহলে প্রথমত এম ড্যাশ এক্স পাবো, এম ড্যাশ এক্স মানে হচ্ছে 2x মাইনাস 2। তারপরে এম ডবল ড্যাশ এক্স পাবো, এম ডবল ড্যাশ এক্স মানে হচ্ছে 2। তাহলে অবশ্যই বুঝতেই পারছো এটা গ্রেটার দেন 0, এটা নিয়ে কোনো কথা বলার দরকার নেই, কারণ এটা মিনিমাম হবে। তাহলে এটা ইকুয়াল টু 0 বানাও, এটা ইকুয়াল টু 0 বানালে এক্স ইকুয়াল টু 1 হবে। তাহলে ওটা ইকুয়াল টু 0 বানিয়ে দিলেই এক্স এর ভ্যালু 1। তাহলে ফার্স্ট কোশ্চেন আমাদের হয়ে গেছে। যে আমাকে তাই জানতে চেয়েছে, আমাকে কি বলেছে, আমাকে বলতে চেয়েছে ওরা যে প্রান্তিক ব্যয় ক্ষুদ্রতম হবে, মানে মার্জিনাল কস্টটা মিনিমাইজ হবে। তাহলে মার্জিনাল কস্ট মিনিমাইজ বা ক্ষুদ্রতম হবে, তাহলে এটাই আমাকে জানতে চেয়েছে। তাহলে ক্ষুদ্রতম হবে মানে কি, ওয়ান ইউনিট আমাকে বলেছে, তাহলে 1 ইউনিট আমরা পেয়ে গেছি। ব্যাস, এক্স এর ভ্যালু 1 হবে। তারপর বলছে গড় পরিবর্তনশীল ব্যয় বা এভারেজ ভ্যারিয়েবল ফাংশন যেটা ক্ষুদ্রতম হবে। তাহলে এভারেজ ভ্যারিয়েবল ফাংশনটাকে আগে লিখছি। তাহলে এভারেজ ভ্যারিয়েবল ফাংশন আমি এ অফ এক্স ভাবছি। তাহলে এ অফ এক্স বলতে এফ অফ এক্স বাই এক্স, মানে ফাংশনটাকে এক্স দিয়ে ডিভাইড করো, তাহলে 1/3 এক্স স্কোয়ার পাবো। আর কি পাবো, আর হচ্ছে মাইনাস এক্স পাবো, প্লাস 5 পাবো, প্লাস 3/x পাবো, মানে এক্স দিয়ে ডিভিশন। তাহলে এক্স দিয়ে ডিভিশন করলাম, তাহলে তো আমি কি পেলাম, তাহলে আমার কাছে পরিষ্কার। তাহলে 1/3, তার মানে হচ্ছে 1/3 এক্স স্কোয়ার প্লাস 5x। এবার অ্যাকচুয়াল আমি একটা জিনিস বলি, সেটা তোমাকে মাথায় রাখতে হবে। 1/3 এক্স স্কোয়ার, 1/3 এক্স স্কোয়ার, সরি 1/3 এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার প্লাস 5x, এটা আমরা পেয়েছি। এবার এখন এই জায়গাটায় বুঝতে হবে, এই জায়গাটায় তোমাকে বুঝতে হবে যে এইখানটায় একটা মেন ইম্পর্টেন্ট যে কথা আছে, ওই যে প্লাস থ্রি লিখেছি না, মাথায় রাখবো যে এই কনস্ট্যান্টটা হবে না। যদি কোনো কনস্ট্যান্ট থাকে তাহলে অ্যাভয়েড করো, মানে এই জায়গাটা বাদ দেবো। আমি বোঝাতে পারিনি? আমি বুঝতে পেরে বাদ দিয়ে দেবো, ওটাকে দিয়ে ডিভাইড করবো না। ঠিক আছে, কারণ
আমি তো এখানটায় অ্যাভারেজ ফাংশন বলছি, তাহলে অ্যাভারেজ ফাংশন যদি বলি তাহলে তুমি তো থ্রিটা কনস্ট্যান্ট হয়ে গেল, তাহলে ভ্যারিয়েবল কোথায় হলো? ওখানে দেখো পরিষ্কার বলেছে কি, ওখানে বলেছে অ্যাভারেজ ভ্যারিয়েবল ফাংশন, তাহলে ফাইভটা তো কনস্ট্যান্ট, মানে ফাইভটা নয়, থ্রিটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে তুমি এক্স দিয়ে ডিভাইড করলে হবে না। ঠিক আছে, বুঝেছো? ব্যাস, এবার গেল। এবার এটাকে তুমি ডেরিভেটিভ করো ডি এ ডিএক্স, এটা মানে হচ্ছে 1/3 2x স্কোয়ার, সরি 2x মাইনাস 1। এবার তুমি এটাকে ডেরিভেটিভ করো d2a dx2, d2a dx2 যদি করো তাহলে 2/3 পাবে। 2 নম্বর প্রশ্ন সলভ করছি, 2/3 পাবে মানে গ্রেটার দেন 0, এটাতেও তুমি মিনিমাম ভ্যালু হচ্ছে। তাহলে এখন এটা ইকুয়াল টু 0 বানিয়ে দাও, তাহলে x ইকুয়াল টু অবশ্যই 3/2 পাবে, যেটা কিনা 1.5, তাহলে 1.5, তাহলে আমার এখানটায় আমার অ্যান্সার যেটা জানতে চেয়েছে এবার আমরা পেয়ে যাব, যেটা অপশন সি এর সাথে কারেক্ট হবে। বলো, বুঝেছো? লিখে নাও। এবার এসো 7 নম্বর প্রশ্নে যাই, এটাও খুব ইম্পর্টেন্ট। কি বলেছে ভালো করে লক্ষ্য করো, একজন রেডিও উৎপাদকের সপ্তাহে এক্সটি সেট উৎপাদন করতে ব্যয় হয় এক্স স্কোয়ার প্লাস 78x প্লাস 2500, এটাও কস্ট ফাংশন তুমি বলতে পারো। তিনি একজন পুঁজিপতি ও তার উৎপাদিত সেটের চাহিদা অপেক্ষক বলছে এক্স ইকুয়াল টু এটা, যেখানে প্রতিটি সেটের বিক্রয় মূল্য পি, মোট মুনাফা জানতে চেয়েছে। দেখো একটুখানি ভালো করে বুঝবে, এখানে আমাকে মোট তালে কস্ট ফাংশন দেওয়া আছে, সেটা নিয়ে নো ডাউট। একটা জিনিস আমাকে বলো এই জায়গাটা থেকে, পিটা কি বলেছে? পি বলছে, এখানটায় পি কিন্তু একটা ফাংশন বলেই দিয়েছে, এবং পি হচ্ছে প্রতিটি সেটের বিক্রয় মূল্য হচ্ছে পি। ভালো করে প্রশ্ন বুঝবে, কারণ এটাও বলতে পারো একটা ইকোনমিক্যাল কোশ্চেন। আমি এক করে লিখি, প্রথমে তোমার কাছে কস্ট ফাংশন দেওয়া আছে, মোট খরচ। 7 নম্বর প্রশ্ন, মোট খরচ বা কস্ট ফাংশন তুমি সি অফ এক্স ধরতে পারো, এটা ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 78x প্লাস 2500। এবার একটা ফাংশন বলছে x ইকুয়াল টু তোমার কাছে দেওয়া আছে 600p। ভালো করে শোনো বাবা, x ইকুয়াল টু দেওয়া আছে 600 মাইনাস পি বাই 8, তাহলে এখান থেকে আমরা এটা পাবো 8x ইকুয়াল টু 600 মাইনাস পি, তাহলে পি ইকুয়াল টু পাবো 8x মাইনাস, সরি 600 মাইনাস 8x। এবার শোনো মন দিয়ে, এবার বলছে পিটা কি, পিটা হচ্ছে প্রত্যেকটির আমাকে বলেছে বিক্রয় মূল্য, তাহলে পি বলছে বিক্রয় মূল্য। ওকে, তাহলে এটা হচ্ছে উৎপাদন প্রত্যেকটির, এটা এক্সটির উৎপাদন ব্যয়, এটা প্রত্যেকটি, তাহলে এক্সটির বিক্রয় মূল্য কত? পি এক্স।
তাহলে পি এক্স মানে 600x মাইনাস 8x স্কোয়ার, নাকি না বুঝলে না? এটা বিক্রয় মূল্য। এবার আমাকে জানতে চেয়েছে মুনাফা মানে লাভ, যেটাকে আমি আর এক্স বা রেভিনিউ ফাংশন বলতে পারি। তাহলে আর অফ এক্স আমি ধরে নিলাম লেট। তাহলে এটা টোটাল মুনাফা মানে পি অফ এক্স মানে পি এক্স মাইনাস কস্ট ফাংশন হবে। ক্লিয়ার? না বুঝ ব্যাস, এবার তুমি অঙ্ক করে ফেলতে পারবে। তাহলে এটা হচ্ছে 600x মাইনাস 8x স্কোয়ার, আর মাইনাস 3x মানে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 78x মাইনাস 2500। তাহলে এটা যদি ক্যালকুলেশন করো মাইনাস 9x স্কোয়ার লিখলাম, 600 থেকে 78 বাদ দিলে হচ্ছে 522 হবে, আর মাইনাস 2500। ব্যাস, এবার এটাকেই ফাংশন আমার রেডি। এবার এটাকেই আমার ম্যাক্সিমাম মিনিমাম করতে হবে। চলো ম্যাক্সিমাম মিনিমাম করি। তাহলে আর ড্যাশ এক্স মাইনাস 18x প্লাস 522, আর ডবল ড্যাশ এক্স করো, এটা মাইনাস 18 অবশ্যই ম্যাক্সিমাম হবে। তাহলে এটা ইকুয়াল টু 0 বানিয়ে দাও। এবার এটা ইকুয়াল টু 0 বানিয়ে দিলে এক্স ইকুয়াল টু 522 বাই 18, 18 দুগুণে 36, 14 16 162, 18 9 162। তাহলে এক্স ইকুয়াল টু 29 হচ্ছে। এটা একটা অ্যান্সার। এবার ওরা প্রশ্ন কি বলেছে আগে দেখা যাক। ওরা প্রশ্নে বলেছে প্রথমত যে কটি হবে, প্রথমে সর্বাধিক, তাহলে এক্স এর ভ্যালু 29, তাহলে 1 নম্বর প্রশ্নের এ অপশন 29টি। তারপর বলেছে একচেটিয়া দর। দেখো এই বাংলাগুলো খুব সমস্যা করে, আমার ক্ষেত্রেও তো করেই, তোমরা একটু ভালো করে বুঝবে। একচেটিয়া দর বলতে কি জানতে চেয়েছে? একচেটিয়া দর বলতে এখানটায় আমাকে কিন্তু পি এর কথা বলেছে, অনলি পি, পি এক্স নয়, পি এর কথা বলেছে। পি বলতে কোনটা? পি বলতে এইটার কথা বলেছে। কিন্তু একচেটিয়া দর যেটাকে তুমি বলতে পারবে যে একটা সামগ্রীর জন্য বিক্রয় মূল্য কত, এটা জানতে চেয়েছে। ঠিক আছে, একচেটিয়া দর বলছে ওটাকে, বাংলায় একটু সমস্যা। তো ওটাকে বলছে পি, মানে একটার জন্য বিক্রয় মূল্য কত। তাহলে পি বার করব, পি অ্যাট এক্স ইকুয়াল টু 29। তাহলে 600 মাইনাস 8 ইন্টু 29, তাহলে কত পাবো? 8 9 72 2, 7 8 দুগুণে 16, 16 আর 7 হচ্ছে 23, 232। তাহলে বিয়োগ করলে হচ্ছে 68, 3 হবে, 368। এত টাকা। তার মানে কোন অপশন হচ্ছে দেখো, অপশন 368, তো অপশন বি ইজ কারেক্ট।